সুপার সাইক্লোন আমপানের আঘাতে বিধ্বস্ত উপকূল, 10 ফুট জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি, 11 জনের মৃত্যু। রাস্তা আমাদের বেরিঘাট সব সুদিয়া ভারী ঘর সম্পূর্ণ তলিয়ে গেছে, তলাই গেছে। বাদ ধরছে পানিতে প্লাবিত হয়ে গেছে। দোকান খুলে দেখি সবকিছু ভিজে নাড়াকার হয়ে রয়েছে। আমবাগানের ব্যাপক ক্ষতি, ঝরে পড়েছে 20 থেকে 25 ভাগ। নষ্ট ফসলের ক্ষেত, ভেসে গেছে মাছের ঘের। আম পরি ফাইটি সব নষ্ট হয়েছে, এখন তো কেউ নেবে নাম গেলেন। অবশ্যই কৃষকরা ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে। 60% ধান কাটা হয়ে গেল, 40% ধান পানির নিচে চলে গেছে। একটা ধানও আমি তুলতে পারিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পূর্ব প্রস্তুতির কারণে কমেছে বোরো উৎপাদনের ক্ষয়ক্ষতি, কাজ চলছে ক্ষতি নিরূপণের। ঋণ সহ প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস মন্ত্রণালয়ের। দেশের 90% বাঁধই অস্থায়ী হওয়ায় বারবার প্লাবিত হচ্ছে লাখ লাখ মানুষ। নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এলাকাবাসীকে সম্পৃক্ত করার পরামর্শ। এবারও সুন্দরবন ঢাল হয়ে প্রতিরোধ করল ঘূর্ণিঝড় আমপানকে, রক্ষা পেয়েছে দেশের জানমাল। সুন্দরবন সংরক্ষণের আবারও আহ্বান বিশেষজ্ঞদের। আমপানের আঘাতে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের দীঘা, 24 পরগনা সহ বিভিন্ন এলাকা, অন্তত 12 জনের মৃত্যু। তলিয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। এবং ঈদকে সামনে রেখে করোনা সংক্রমণ কয়েকগুণ বেড়ে যাওয়ার শঙ্কা, ঘরে ফেরায় ঢল রুখতে হবে উৎসবমুখী, কঠোর হওয়ার পরামর্শ। রাতভর তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল সুপার সাইক্লোন আমপান রূপ নিয়েছে স্থল নিম্নচাপে, কমেছে সংকেত। তবে উপকূলের পথে পথে রেখে গেছে ক্ষতচিহ্ন, গাছের চাপায় গেছে মানুষের প্রাণ। জেলায় জেলায় ভেঙে গেছে শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় পরবর্তী খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের আনোয়ারায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খুলনায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাব তাদের কাছে, তবে প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে শফিকুলের কাছে। শফিকুল। রাব্বি, ঘূর্ণিঝড় আমপানে যে ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রামে বলা যায় একজনের মৃত্যু হয়েছে, এবং যে ক্ষয়ক্ষতি সেটি যদি বলতে পারি শহরের দিকে সেরকম ক্ষতি হয়নি, কিন্তু যে উপজেলা অর্থাৎ উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, মিরসরাই, সীতাকুণ্ড সহ এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো ভাঙ্গার কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গেছে, ধান খেতে পানি ঢুকে গেছে, বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে, বিভিন্ন জায়গায় যে মাছের ঘের, পুকুর সেখানে ডুবে যাওয়ার কারণে কিন্তু মুখে পড়তে হয়েছে। আমি এই মুহূর্তে যে আনোয়ারা আছে রায়পুর ইউনিয়নে, এখানে বেশ প্রায় 13 কিলোমিটার মতো যে বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের প্রায় বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে, বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে, এবং অনেকগুলো বেড়িবাঁধের ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো এখানে এলাকাবাসী বলছেন দীর্ঘদিন ধরে এখানে যে বেড়িবাঁধগুলো নির্মাণ করা হচ্ছে এগুলো কিন্তু মাটি দিয়ে নির্মাণ করা হচ্ছে, যে ব্লক দেওয়ার কথা ছিল সে তারা ব্লক না দেওয়াতে এগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। গতকালকেও কিন্তু এখানে ভয় এবং ভীতির মধ্যে ছিল এলাকাবাসী, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা যে ঠিকাদার কোম্পানিগুলো রয়েছে তার ঠিকাদাররা কিন্তু এখানে বেড়িবাঁধের কাজগুলো ভালোভাবে করেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তাদের দাবি জানিয়েছে বেড়িবাঁধের পাশে যেন ব্লক দেওয়া হয় সেইটাও তারা জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড় উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে রয়েছে, তার পাশাপাশি উপকূলীয় উপজেলাগুলোতেও কিন্তু রয়েছে। বিশেষ করে আনোয়ারা এলাকায় যে আমি যেখানে আছি এখানে প্রায় 28টি আশ্রয় কেন্দ্র ছিল, সেখানে মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু এখানকার মানুষরা বলছে আসলে তাদেরকে সেরকম কেউ এসে তাদেরকে এখান থেকে নিয়ে যায়নি, আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তাকে কেউ বলেনি, এবং তারা নিজেদের মতো শক্তি সঞ্চয় করে তারা দলবদ্ধ হয়ে তারা এই আমপানকে প্রতিরোধ করার চেষ্টা করছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে আমরা যে ঢেউ দেখিয়েছিলাম সমুদ্রে, সে ঢেউ এখন একটু কমে গেছে, যদিও এখন একটু বাতাস আছে, আপনার ঝড়ো হাওয়া আছে। কারণ কমে যাওয়ার কারণ হচ্ছে জ্বর আসলেই কিন্তু একদম বিশাল আকৃতির ঢেউ আসে, এবং যে বেড়িবাঁধগুলো ভেঙে গেছে সেই বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত
প্রতিনিয়ত পানি ঢুকতে থাকে। এখন ভাটা হওয়ার কারণে পানি এখন নেমে গেছে, কিন্তু আবার 3 ঘন্টা পর আবার পুরো এলাকা আবার ডুবে যাবে এবং আবার যে মাছের ঘের যে বিভিন্ন লোকালয় সেখানে পানি ডুবে যাবে। অর্থাৎ এবং স্থায়ীভাবে কোনো সমাধান করা হয়নি। প্রতিনিয়ত জোয়ার আসলে পানিগুলো লোকালয়ে ঢুকছে, ঘর বাড়িতে ঢুকছে, ফসল খেতে ঢুকছে, আবার জোয়ার যাওয়ার সাথে সাথে সেই পানিগুলো আবার নেমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আনোয়ারা থেকে ঘূর্ণিঝড় আমপানের ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি বরগুনায়। আছে খুলনার উপকূলীয় খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকায়। খুলনার আমি রয়েছি কয়রা উপজেলাতে। কয়রা উপজেলার উত্তর বেতকাশির কাঠকাটা গ্রামে, এবং এই এলাকায় যেটি আইলার সময় যে এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছিল সেই ভাঙন এলাকায় আসলে নতুন করে ভাঙনের ঘটনা ঘটেছে। গতকাল পানির চাপে এখানকার 5টি পয়েন্টে উত্তর বেতকাশির এটি ভাঙন বড় বড় ভাঙন দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধগুলো ভেঙে পানিতে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী গ্রামগুলো। এই গ্রামে কিন্তু বেশিরভাগ বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং ঘরে পানি উঠেছে এবং মানুষ কিন্তু বেশ অসহায়ভাবে বা মানবেতর জীবনযাপন করছে। এবং বড় বড় যে ভাঙনগুলো দেখা যাচ্ছে এখান থেকে, এই গতকাল এই বেড়িবাঁধ উপচে কিন্তু পানির যে চাপ ছিল স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ফিট পর্যন্ত পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছিল, আর যে কারণে কিন্তু বাঁধ উপচে লোকালয়ে প্রথমে পানি প্রবেশ করে, পরবর্তীতে দুর্বল যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো ভেঙে পানি প্রবেশ করেছে। সকালেও জোয়ারের সময় এই লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই মুহূর্তে ভাটা চলছে, আর যে কারণে পানির চাপ এই মুহূর্তে কম। তবে পানির যে স্বাভাবিক যে ভাটার সময় যে পানির উচ্চতা থাকে তার থেকে কিন্তু এই মুহূর্তে পানির উচ্চতা কিছুটা হলে বেশি রয়েছে। আবহাওয়া সেটি বৃষ্টি পড়ছে এবং এখানকার মানুষ কিন্তু এখনো আতঙ্কের আছে। নতুন করে আর কত গ্রাম প্লাবিত হয় সেটি অপেক্ষায়। রাস্তায় অনেকে নিজেরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন এবং কাজ করে রাস্তা মেরামতের চেষ্টা করছেন। আর বেড়িবাঁধে এখানে কিন্তু স্থানীয় সংসদ সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা তারা পরিদর্শনে এসেছেন এবং তারা যেটা বলছেন যে দ্রুত তারাও চেষ্টা করছেন যে এই বাঁধগুলো কিভাবে দ্রুত মেরামত করা যায়। আর এই ভাঙনের ফলে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে এই অঞ্চলের সবচেয়ে অর্থকারী যে ফসল সেটি হচ্ছে ঘের, চিংড়ি ঘের। এই 4,500 পুকুর এবং ঘের হেক্টর জমির কিন্তু নষ্ট হয়েছে এবং মাছ ভেসে গেছে এবং এতে কিন্তু প্রায় 40 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এলাকার মানুষ, এটি আমাদেরকে উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার অন্যান্য যে বসত বাড়ি রয়েছে কাঁচা, সেগুলো কিন্তু গতকাল ভেঙে পড়েছে এবং এটা অসংখ্য এই বসত বাড়িগুলো ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া যে ফসল ছিল সে ফসলেরও হানি হয়েছে। এবং এর বাইরে আমরা যদি বলি যে সাতক্ষীরা অঞ্চলেও একই অবস্থা, যেটি সাতক্ষীরা শ্যামনগর এবং সেখানকার দুটোই উপজেলাতে খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে। এই ছিল আমার কাছে রাব্বি খুলনার কয়রা উপজেলার উত্তর বেতকাশি এলাকার কাঠকাটা গ্রাম থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় আমপান পরবর্তী অবস্থা জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং এর আগে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল ইসলাম। এদিকে ঘূর্ণিঝড় আমপান রাজশাহী অঞ্চল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। সকালে ব্রিফিংয়ে তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন। বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাইক্লোনটা যে পরিমাণ শক্তি নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছিল, সেটা আসতে একটু দুর্বল এবং একটু রিকাপ করার জন্য, মুভমেন্ট চেঞ্জ করার জন্য এটা ক্ষয় পরিবর্তন বাংলাদেশে একটু কম হয়েছে। কিন্তু এই ক্ষয়ক্ষতির জন্য প্রচুর গাছপালা পড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি পড়েছে, কারেন্টের লাইন চ্যুত হয়েছে এবং জলোচ্ছ্বাসের পরিমাণ 8 থেকে 10 ফিট পর্যন্ত মোংলায় জলোচ্ছ্বাসের পরিমাণ হয়েছে এবং কোথায় কোথায় তারও অধিক, এবং বাঁধগুলো ভেঙে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে নোনা পানি ভূমিতে প্রবেশ করছে, কৃষি জমিতে। ঘূর্ণিঝড় আমপানের কারণে রাজশাহী অঞ্চলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা 20 থেকে 25 আম নষ্ট হয়েছে। একে তো করোনার কারণে পরিবহন সমস্যা, তার উপর প্রকৃতির এই নিষ্ঠুরতায় দিশেহারা তারা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে।
ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল। সারা রাত ধরে চলেছে এর তাণ্ডব। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমের। ডালপালা ভেঙে যাওয়ায় পাত হয়ে পড়েছে আম। করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় ছিলেন বাগান মালিকরা। তার উপর আমপানের এই প্রভাব তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। এতে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিকরা। আম পরি ফাটি সব নষ্ট হয়েছে, এখন তো কেউ নেবে নাম গেলেন। করোনা ভাইরাসের জন্য যে আমরা মেসেজ করতে পারবো কিনা সেটি তো আমরা তো টেনশনে ছিল, ঝড়ে আরো শেষ করে দিল। অনেক লোকসান হয়ে যাবে, কারণ আর 15 দিন থাকলে তো কিছু আম ভাঙা যেত। ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা জানান, আমপানের প্রভাবে এই অঞ্চলের শতকরা 20 থেকে 25 ভাগ আম ঝরে পড়েছে। অনেক আমি হয়তো ফেটে গেছে, সেগুলো রাখাও যাবে না। কাজে সেক্ষেত্রে অবশ্যই কৃষকরা ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে। এ অবস্থায় এবার আমের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঘূর্ণিঝড় আমপানের প্রভাব জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং নওগাঁর দুর্গাপুর এলাকায় আছেন রিপোর্টার MR রকি। বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। রকি, আমপানের যে ঘূর্ণিঝড় হয়েছে, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহীতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমের, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে রাজশাহীর যে কাশিয়াডাঙ্গা এলাকা, সেই কাশিয়াডাঙ্গার একটি বাগানে আপনাদের দেখাবো যে রাতে যে ব্যাপক ঝড় হয়েছে, সেই ঝড়ে কি পরিমাণ আম এখানে গাছ থেকে পড়ে গেছে। পাশাপাশি অনেক ডালপালাও কিন্তু ভেঙে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আম বাগানগুলোতে। আপনাদের সেই চিত্রটি এখন আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে আসলে প্রচুর পরিমাণ আম, এই আমপান অভাব এখানে ঝরে পড়েছে ঘূর্ণিঝড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পানির ভেতরে অনেকগুলো আম পড়ে আছে। ছোট বাচ্চারা, আশেপাশের যারা, তারা এই বাগানগুলো থেকে আমগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন যে এই আমগুলো আসলে যেহেতু পড়ে গেছে, তারা এই আমগুলো হয়তো আচারের কাজে লাগাবে, এমনটি বলছে বাগান মালিকরা। যেটি বলছেন যে গত রাত 2টার পর থেকে আসলে যে ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে এই প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, এবং তারা এই কারণে বড় ধরনের একটি লোকসানের সম্মুখীন হতে যাচ্ছেন, এমনটি আসলে তারা বলছেন। এই বছর রাজশাহীতে 17,286 হেক্টর জমির বাগানে 2,10,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। তবে এই রাতের যে ঘূর্ণিঝড় আমপান, এই ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তারা। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ আম বাগানগুলো থেকে পড়ে গেছে। প্রতিটি বাগানের চিত্র কিন্তু এমন, অনেক ডালপালা ভেঙেছে, এবং তারা যেটি বলছেন, একে তো করোনা ভাইরাসের প্রভাবে আম বাজারজাত করা নিয়ে এক ধরনের সংশয়ের মধ্যে আছেন তারা। এর মধ্যে এই আমপানের এই ঘূর্ণিঝড় তাদের কিন্তু অনেক বড় একটি ক্ষতি করে দিয়েছেন। আপনারা দেখছেন এই বাগানগুলো থেকে আম কুড়িয়ে অনেকে কিন্তু সেগুলো পালা করে রেখেছেন, সেই চিত্রগুলো আপনারা দেখছেন। গত 15ই মে থেকে রাজশাহীতে আম ভাঙার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল জেলা প্রশাসন। তবে আম পরিপক্ক না হয় এখনও কিন্তু রাজশাহীতে আম ভাঙা শুরু হয়নি। তবে 2-3 দিন পর থেকে হয়তো আম ভাঙা শুরু হবে। তবে দাম কেমন পাবে এটা নিয়ে কিন্তু সংশয় ছিল। তার উপরে এই ঝড় মরার উপর খাড়ার ঘা হিসেবে তাদের দেখা দিয়েছে, এমনটাই বলছেন বাগান মালিকরা। এই ছিল রাজশাহী থেকে আমের ক্ষয়ক্ষতি। আমরা এখন চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ রকি, আপনাকে জানিয়ে রাখি আসলে একই অবস্থা নওগাঁর ক্ষেত্রেও গতকাল রাত থেকে কিন্তু প্রচন্ড বেগে দমকা বাতাস এবং ঝড়ো বাতাসে একেবারে নাজেহাল এই উত্তরের জনপদ নওগাঁ। আপনাকে আরেকটু বিষয় বলি, এখানে আমের পরে কিন্তু ধানের একটা ব্যাপক পরিমাণ ক্ষতি আমরা লক্ষ্য করছিলাম। এবছর কিন্তু ধানের ভালো ফলন হয়েছে জানিয়েছিল কৃষি বিভাগ, এবং মাঠ পর্যায়ে থেকে কিন্তু কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 60 ভাগের মতো, তারও বেশি কিছু ধান তারা ঘরে তুলতে পেরেছে, কিন্তু এই বাকি ধানগুলি কিন্তু মাঠে রয়েছে। আর এই ধান তুলে নেওয়ার ক্ষেত্রে সময়সীমাও দিয়েছিল যে দ্রুত তারা কেটে তুলবে, এমনভাবে তারা কিন্তু প্রচারণা চলে। কিন্তু আকস্মিক
আকস্মিকভাবে গতকাল রাত থেকে এই যে তীব্র ঝড় এবং মুষলধারে বৃষ্টিতে মাঠের বিস্তীর্ণ বেশিরভাগ এলাকা নিচু এলাকার ধানগুলি কিন্তু এখন তলিয়ে আছে। এক্ষেত্রে কিন্তু কৃষকরা যেটা জানিয়েছে, এমনিতে এবছর কিন্তু তার একটা আশার আসর দেখছিল যে ভালো ফলন পাবে, কিন্তু শেষ মুহূর্তে এসে এই আশা কিন্তু তাদের দুরাশায় পরিণত হয়েছে এবং ধান কিন্তু আর তারা তুলতে পারছে না এবং বড় ধরনের একটা আর্থিক ক্ষতির মুখে পড়বে এমন শঙ্কা কিন্তু কৃষকের মুখ থেকে পাচ্ছিলাম। আরেকটি বিষয় জানি রাখি, কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই জেলায় গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় 68 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু হঠাৎ করে হওয়ার কারণে একেবারে এই নিচু এলাকাগুলি কিন্তু এখন অনেকটাই পানিতে তলিয়ে আছে। এছাড়া কিন্তু যারা মৌসুমি আমের ক্ষেত্রে বড় ধরনের একটা বিপর্যয় আমরা এখানে লক্ষ্য করছিলাম। সব মিলিয়ে কিন্তু বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এবং করেছে কৃষি বিভাগ এবং কৃষকরা। তো রাবি, এই ছিল নওগাঁর আমফানের ক্ষয়ক্ষতির পরিমাণ খবরাখবর আমার হাতে। ঘূর্ণিঝড় আমপানের খবর নিয়ে নওগাঁর দুর্গাপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার MR রকি এবং এর আগে রাজশাহীতে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। এদিকে গতকাল থেকে অব্যাহত ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে বগুড়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে পাকা ধান ও শাকসবজি। ক্ষতির মুখে কৃষকরা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। সুপার সাইক্লোন আমপান গতকাল উপকূলে যে আঘাত এনেছিল তার প্রভাব বগুড়াতেও পড়তে শুরু করেছে গতকাল থেকেই। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এখানে 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এখানে বইছিল গতকাল থেকে। এখন পর্যন্ত সেই বৃষ্টি এবং ঝড়ো হাওয়াটা চলছে এবং 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গত 24 ঘন্টায়। এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে এখানে ধানের সহ রবি শস্যে বেশ ক্ষতি হয়েছে। ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কৃষকের 60% ধান কাটা হয়ে গেল, 40% ধান পানির নিচে চলে গেছে। বৃষ্টিতে ধান সব ভিজে গেছে, ডুবে গেছে, আর আমি শ্রমিক পাওয়া যাচ্ছে না, এখনো একটা ধানও আমি তুলতে পারিনি। গতকাল থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বগুড়ার বেলাইল থেকে মাজিদুর রহমান, সময় সংবাদ। আমপানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ চিংড়ি ও মাছের ঘের। তলিয়ে গেছে বাদাম ও ডাল ক্ষেত। কৃষি মন্ত্রণালয় বলছে আগে থেকে প্রস্তুতি নেওয়ায় বড় উৎপাদনের ক্ষয়ক্ষতি কমানো গেছে। কাজ চলছে ক্ষতি নিরূপণের। ক্ষতিগ্রস্তদের ঋণ সহ প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আর মাত্র 3 দিন পর পূর্ণ হবে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতের 11 বছর। 2009 সালের 25শে মে আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট সহ দেশের উপকূলীয় অঞ্চল। 11 বছরেও সে ক্ষতি পুষিয়ে উঠতে পারেননি এলাকাবাসী। এখন আবার করোনা মহামারীর মধ্যে আঘাত হানল ঘূর্ণিঝড় আমপান। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার চিংড়ি ও মাছের ঘের। ক্ষতির মুখে এখনো মাঠে থাকা বোরো ধানের একাংশ। তবে কৃষি মন্ত্রণালয় বলছে আম, লিচু ও সবজি সহ প্রায় 25 থেকে 30 লাখ টন গ্রীষ্মকালীন ফসল রয়েছে বাজারে আসার অপেক্ষায়। তবে কয়েক ঘন্টার আমপান তাণ্ডবে রাজশাহী, সাতক্ষীরা, খুলনা সহ উপকূলীয় এলাকায় প্রায় 80% আম পড়ে নষ্ট হয়ে গেছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন করোনার ক্ষতি পুষিয়ে নিতে কৃষিতে 28,500 কোটি টাকার যে ঋণ ও সহায়তার তহবিল ঘোষণা করা হয়েছে, প্রাথমিক পর্যায়ে সেখান থেকে দ্রুত সহায়তা করা যেতে পারে। করোনার ক্ষেত্রে যেই ফান্ডটা রাখা হয়েছিল সেটা আসলে যার জমি যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পরিমাপ করে ওই অনুসারে আনুপাতিক হারে যদি তাকে কিছু ক্যাশ দেওয়া হয় অবশ্যই সে বেনিফিটেড হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। দ্রুত সহায়তা পৌঁছানোর পথ খোঁজা হচ্ছে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। আমাদের দক্ষিণ এলাকায় যে ধানটা ছিল সেটা আমরা উঠাতে সক্ষম হয়েছে। তবে রাজশাহী এবং সহ কিছু এলাকায় ধান যেটা পাকা ছিল সেটা একটু শুয়ে পড়ছে, আর আমের ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। ঋণ প্রণোদনা যাতে সঠিকভাবে কৃষকরা পায় সেই জন্য আমরা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তাদের একটা নির্দেশনা দিয়েছি। ক্ষতিগ্রস্ত চিংড়ি ও মৎস্য চাষীদের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের রিপোর্টটা পাওয়ার পরে তাদের ব্যাপারে কি করা যায় আমরা একটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেব। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঝরে পড়া ও ক্ষতিগ্রস্ত ফল ও ফসল সংগ্রহ করে প্রক্রিয়াজাত খাবার তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি মন্ত্রণালয়ের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এডিস নিধনের কোনো পদক্ষেপে কাজে আসছে না। অভিযানের পরে ফিরছে আগের চেহারা। প্রতিটি ওয়ার্ডে একযোগে অভিযানের পরামর্শ। এবার করোনা প্রসঙ্গ।
ঈদের ধাক্কায় করোনা সংক্রমণ কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন ঘরে ফেরার ঢল রুখতে হবে উৎস মুখেই, আর নিয়ন্ত্রণ রাখতে হবে ঈদের জামাতে। সেক্ষেত্রে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনে কারফিউর মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত তাদের। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই চাপ নিয়ন্ত্রণে ছক কষছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। সংখ্যাটা হাজার ছাড়িয়েছে 11ই মে। এরপর ক্রমেই বেড়ে চলছে করোনায় শনাক্তকৃত রোগীর সংখ্যা। গত 5 দিনে গড়ে প্রতিদিন শনাক্ত প্রায় 1300। এরই মধ্যে মহাসড়কে বাড়ছে ভিড়, বাড়ছে বাড়ি ফেরার চাপ। এমন বাস্তবতায় আসছে 2 সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের মনে। তারা বলছেন সামাল দিতে হবে ঘরমুখো মানুষের চাপ, আর নজর রাখতে হবে ঈদকেন্দ্রিক সমাগমের দিকে, নয়তো এই চাপে আক্রান্তের সংখ্যা হতে পারে কয়েক লাখ। এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে উৎসমুখেই মানুষদের বন্ধ করা যায় যাতায়াতে। ন্যূনতম 1 লক্ষ ঈদের জামাত হতে পারে। উপসর্গহীন রোগী আছে, তার মাধ্যমে যদি 2 জন করেও ছড়ায়, তাহলে 1 লক্ষ ঈদগাহ মাঠে বা ঈদের জামাতে 2 লক্ষ সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে ঈদকে ঘিরে। এই অবস্থায় আর ঢিলেমি নয়, কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিচ্ছেন তারা। লকডাউন যদি এনফোর্স করা না যায়, তাহলে প্রয়োজনে কারফিউ পর্যন্ত যেতে হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ঈদের চাপ সামলে নিতে কঠোর সিদ্ধান্তের কথাই ভাবছেন তারা। সবভাবেই তো বলা হয়েছে, তারপরে মানুষের আবেগ এখন আরেকটা বল প্রয়োগের বিষয়টা, তাই না? সরকার তো অতটা অভদ্র হতে চায় না, কখনো বল প্রয়োগ করতে চায় না। তারপরেও যদি দেখা যায় যে মানুষ মানছে না, তাহলে যে কোনো পদক্ষেপ সরকার কিন্তু নিতে হবে। পাশাপাশি টেস্টের পরিসর আরও বাড়ানোর কথাও ভাবছে সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের প্রায় 5000 কিলোমিটার জুড়ে ছিল বিস্তৃতি। আঘাতের লক্ষ্যবস্তু ছিল 2 দেশের বিশাল উপকূল। বাতাসের গতি কিংবা ঢেউয়ের তীব্রতা সব দিক থেকেই বিরল এক ঘূর্ণিঝড় ছিল সুপার সাইক্লোন আম্পান। তবে এত শক্তিধর আম্পানকেও হার মানতে হয়েছে রয়্যাল বেঙ্গলের গর্ব সুন্দরবনের কাছে। তাই আবারও সবার কণ্ঠে উঠে এলো সুন্দরবন সংরক্ষণের আহ্বান। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল। একসঙ্গে এত বিশাল উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের বিস্তৃতি এর আগে দেখেনি কেউ। আঘাত হানার দীর্ঘ সময় পরও এমন শক্তি ধরে রাখারও নতুন নজির দেখালো সুপার সাইক্লোন আম্পান। গবেষকরা বলছেন বিশাল এলাকা জুড়ে বিস্তার ও দীর্ঘ সময় অবস্থানের দিক থেকে বঙ্গোপসাগরের ইতিহাসে আম্পান একটি বিরল ঘূর্ণিঝড়। তার বিস্তৃতিটা কিন্তু অনেকটাই বেশি ছিল অন্যান্য ঘূর্ণিঝড়গুলো থেকে, যার কারণে এটির পুরো উপকূল সংলগ্ন যতটাই রয়েছে ততটাই ভূভাগ জলমগ্নিত হওয়া। তবে সুন্দরবনে হার মেনেছে ক্ষমতাধর আম্পানও। এবার শুধু বুক পেতে সহ্য করা নয়, বরং ঘূর্ণিঝড়কে আড়াল থেকে প্রাকৃতিক প্রতিরোধ করেছে সুন্দরবন, যা বাংলাদেশমুখী ঝড়কে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি করেছে দুর্বল। আমাদের বঙ্গোপসাগরে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, যার কারণে এটির অভ্যন্তরীণ গঠনগত পরিবর্তন হওয়া স্বাভাবিক, এবং এই জিনিসগুলো পরিবর্তন হওয়ার কারণে সমুদ্রের এই যে সাইক্লোন যেগুলো আসে সেগুলোর গতিপথ বিভিন্ন সময় পরিবর্তন হতে বাধ্য। এবারও সুন্দরবন তার ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গের উপকূলে সেটি ধাবিত করতে বাধ্য করেছে। তবে জলবায়ুবিদরা বলছেন এ দফায় আম্পান বিদায় নিলেও দিয়ে গেল বড় দুর্যোগের আভাস। ভবিষ্যতে ক্যাটাগরি 4 এবং 5 সাইক্লোনগুলো বৃদ্ধি পাবে এবং সাইক্লোনগুলি অনেক শক্তিশালী হবে, অনেক বেশি বৃষ্টিপাত নিয়ে আসবে এবং এর সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সুন্দরবন বারবার আমাদের রক্ষা করলেও ঝড়ের পর ভুলে যাওয়ার প্রবণতা বিপদ বাড়াচ্ছে বলে মন্তব্য করে পরিবেশবিদরা বলছেন পুরো উপকূলকে রূপ দিতে হবে অনেকগুলো সুন্দরবনে। যতবার এই অঞ্চল দিয়ে এই ধরনের ঘূর্ণিঝড় বয়ে যায়, আমরা সুন্দরবনের অবদান সম্পর্কে জানি এবং স্মরণ করি, কিন্তু ঘূর্ণিঝড় পরবর্তী সুন্দরবনের এই অবদান সম্পর্কে আমরা ভুলে যাই। দেশের স্বার্থে সুন্দরবনের আশপাশে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধের আহ্বান আবারও তুলে ধরেন পরিবেশবাদীরা। বাংলাদেশের দিকে যখনই চোখ রাঙিয়ে এগিয়ে এসেছে কোনো সাইক্লোন, ঠিক তখনই বুক আগলে দাঁড়িয়েছে সুন্দরবন। এবারও হয়নি তার ব্যতিক্রম। তাই তো আবারও দাবি উঠল রক্ষা করতে হবে সুন্দরবন, বাড়াতে হবে বনায়ন। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় পরবর্তী খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাটের শরণখোলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল এবং চট্টগ্রামের পতেঙ্গে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তাদের কাছে, তবে প্রথমেই যাচ্ছি টুটুলের কাছে। টুটুল, পানি তলিয়ে গেছে। এছাড়া বাগেরহাটের
কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা প্রশাসন থেকে যেটা জানিয়েছি যে বাগেরহাটে ৪,৬৩৫টি সম্পূর্ণ আংশিক ঘর এবং ৩৭৮টি সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলছি যে এই অঞ্চলে সবচেয়ে বড় সাদা সোনা খ্যাত যে চিংড়ি, এবং এখানে গলদা এবং চিংড়ি সবচেয়ে বেশি উৎপাদন হয় দেশের মধ্যে বাগেরহাটে। সেই চিংড়ি বাগেরহাটের জেলায় ৭৮,১০০টি চিংড়ি ঘের রয়েছে। এই ৭৮,১০০টি চিংড়ি ঘেরের মধ্যে ৪,৬৩৫টি চিংড়ি ঘের পানিতে ভেসে গেছে এবং এতে প্রায় ২,৯০,০০,০০০ টাকা ক্ষতি হয়েছে বলে এমনটাই দাবি করছেন বাগেরহাটে মৎস্য বিভাগ। এছাড়া আমরা খোঁজ নিয়েছি মৎস্য নেতাদের কাছে, তারা এর দাবি এই ক্ষতির পরিমাণ বেশি বলে তারা দাবি করছেন। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বেড়িবাঁধটা 2007 সালে যে সুপার সাইক্লোন সিডর হয়েছিল, সেই সিডরের এই এলাকাটা ভেঙে গিয়েছিল, আজও তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি এবং এখানে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে 2006 সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে। মাত্র 2 কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত থাকার কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমার কাছে ছিল বাগেরহাটের ঘূর্ণিঝড় সম্পর্কে। আমি এখন চলে যাব চট্টগ্রামে কমলদের কাছে। ধন্যবাদ টুটুল। বড় রকম ক্ষতি ছাড়া কিন্তু ঘূর্ণিঝড় চট্টগ্রাম আফসান চট্টগ্রাম অতিক্রম করে যাচ্ছে। আসলে কিন্তু এমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও তবে দেখা যাচ্ছে পরিবেশগত যেটি বেশি বলা হচ্ছে, সাগর এখনও উত্তাল রয়ে গেছে এবং দমকা হাওয়া বয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, তবে এখন কোনো ব্যাপক বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে এবং হতাহতের খবর পাওয়া যায়নি বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস। বলা যায় যে আপনার যে সাগর যে কিন্তু এখনও উত্তাল, ৩ নম্বর সতর্ক সঙ্গে দেখিয়ে দিতে বলা হয়েছে এবং সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে কিন্তু এখনো উপকূল এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। তবে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর। সকালে যখন 3 নম্বর সিগন্যাল নামিয়ে আনে তখন তার চট্টগ্রাম বন্দর তাদের বিশেষ সতর্কতা প্রত্যাহার করে নিয়ে তারা জাহাজগুলোকে প্রবেশের সুযোগ দিয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে 8টি জাহাজ প্রবেশ করেছে। বিশেষ করে যেসব জাহাজকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেগুলি থেকে জাহাজ প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কালকে জোয়ারের সময় বাকি জাহাজগুলো বন্দরে প্রবেশ করতে পারবে। অপরদিকে সাগরের যেটি অবস্থা দেখেছি কিন্তু যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেটা সাগর কিন্তু খুবই এখনও উত্তাল। এখন যদি আমি চিত্রটা বলে এখন কিন্তু প্রচণ্ড ভাটা, এই ভাটার সময় যদি সাগর যে রুদ্ররূপ সেটা বোঝা যায় তার জোয়ারের চিত্রটা কেমন ছিল। এখন কিন্তু ভাটা নেমে আসছে, কারণ সকাল পর্যন্ত যে জোয়ার ছিল জোয়ারের পর এখন যে ভাটা, স্বাভাবিক সময় এখন যে পানির স্রোত বা ঢেউ সেটা কিন্তু এভাবে থাকে না। এখন থেকে অন্তত আরও 1 কিলোমিটার দূরে থাকে সে পানির ঢেউ কিংবা স্রোত, কিন্তু এখন যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব এবং সে সাথে অমাবস্যার জোর, সে দুটি মিলে কিন্তু এই সাগর এখনও উত্তাল রয়েছে। এখন পর্যন্ত কিন্তু মাছ ধরা নৌকা ও ট্রলারকে কিন্তু সাগরে যাওয়া তেমন অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ সাগর যেহেতু ভয়ঙ্কর রূপ সে অন্যরকম দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। আর তাই এখন পর্যন্ত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে বলা হয়েছে উপকূল এলাকায় অবস্থান করার জন্য। বন্দর যেহেতু বড় বড় জাহাজ রয়েছে তা স্বাভাবিক খুলে দেওয়া হয়েছে। তবে কোনো লাইটারের জাহাজগুলো কিন্তু এখনও তারা মোহনা এলাকায় এসে অবস্থান নেন, তারা এখনও মানে সেতু এলাকায়। তবে দমকা হাওয়া রয়েছে এবং বিশেষ করে যে জোয়ারের কারণে এবং যে জল উচ্ছ্বাস না হলেও কিন্তু ঢেউ উচ্চতা, তার কারণে কিন্তু কিছু কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই বেড়িবাঁধগুলো হয়তো যদি মেরামত করা না হয় তাহলে তা আগামী জোয়ারের মধ্যে হয়তো বা সেখানে পানি প্রবেশ করার আশঙ্কা থেকে যাচ্ছে। তো বলা চলে ঘূর্ণিঝড়ের ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাগর এখনও উত্তাল রয়ে গেছে এবং যে বিশেষ করে দমকা হাওয়া সেটা এখনও বয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে সতর্কতার সাথে উপকূলে অবস্থান করতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো বলা চলে ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে গত 2 দিন ধরে যে সাগর উত্তাল সে উত্তাল এখনও রয়ে গেছে। ভাটার সময়ও প্রচণ্ড ঢেউ আসতে পড়ছে উপকূলীয় এলাকায়। তো চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী অবস্থা জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল এবং এর আগে বাগেরহাটের শরণখোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। এদিকে গাইবান্ধা পলাশবাড়িতে রডবাহী ট্রাক উল্টে 13 জন নিহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে সেখানে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, নাম কি? আপনাকে ধন্যবাদ। আপনাকে বলে রাখি যে আমরা এখন অবস্থান করছি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি এলাকায়। আপনাকে বলে রাখি যে এই দুবলাগাড়ি এলাকায় সকাল 8টার দিকে একটি রডবাহী ট্রাক উল্টে যায়। সেই খবরটি 999 এর মাধ্যমে গাইবান্ধার যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তারা জানতে পারেন। তারপর তারা এখানে এসে একটি যে ট্রাক, সেই ট্রাকটি তারা দেখতে পান যে এখানে উল্টে আছে। সেই ট্রাকটি উল্টে ছিল এবং ট্রাকের উপরে কিছু আপনার রড ছিল এবং রডের উপরে ট্রিপল ছিল। সেই রড ছিল এবং এই ট্রিপলটি ট্রাকটি খাদ থেকে উদ্ধার করার পর এই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করার পর তারা একের পর এক ডেড বডি তারা পেতে থাকেন এবং এই ডেড বডির সংখ্যা এখন দাঁড়িয়েছে 13 জনে। আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই দুবলাগাড়িতে যে ট্রাকটি উল্টে গেছে সেখান থেকে 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহগুলো উদ্ধারের পর সেগুলো এখন গোবিন্দগঞ্জের যে হাইওয়ে থানা রয়েছে সেই হাইওয়ে থানায় এই ডেড বডিগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমাকে এই গাইবান্ধা ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক, সেই উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম জানিয়েছেন যে 13 জনের মধ্যে 3 জন শিশু এবং 10 জন বয়স্ক মানুষ রয়েছে। এই 13 জন ঢাকা থেকে এই ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে আপনি জানেন যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে গত রাতে বৃষ্টি হয়েছে এবং আজও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও। সেই বৃষ্টির কারণে এই গাড়িটি কোনোভাবে খাদে পড়ে যায় এবং খাদে পড়ে যাওয়ার পর এই গাড়ির রডবাহী গাড়িটির উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল রডগুলো এবং সেই ট্রিপলের উপরে ছিল বেশ কিছু মানুষ। সেই মানুষগুলো সহ গাড়িটি যখন উল্টে যায় তখন কিন্তু এই মানুষগুলো তারা উঠার কোনো উপায় ছিল না, তারা উঠতে পারছিল না এবং সেখানেই তারা মারা যায় এবং শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি গাইবান্ধার পলাশবাড়ীতে রডবাহী ট্রাক উল্টে 13 জন নিহত হওয়ার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আর এই বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য দপ্তরের নিয়মিত বুলেটিন শুরু হয়েছে, আমরা এখন চলে যাচ্ছি সেখানে। আমাদের গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 10,174টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,262টি আগের কিছু নমুনা সহ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 2,14,114টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,773টি এবং এ পর্যন্ত 28,511টি। আমি আবার বলছি, এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। আজকে আমরা যে ল্যাবের রিপোর্ট দিয়েছি তাতে আমাদের নতুনভাবে সংযোজিত হয়েছে ঢাকার বাইরে 2টি এবং ঢাকায় 2টি। মোট 47টি ল্যাবের পরীক্ষা কার্যক্রম চলমান আছে। 47টি ল্যাবের মধ্যে ঢাকার বাইরের 2টি হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই দুই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে থেকেও আমাদের সহযোগিতা করার জন্য কার্যক্রম শুরু করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন করে শুরু করেছেন RT-PCR ল্যাব এবং তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন। ঢাকার মধ্যে 2টি বেসরকারি প্রতিষ্ঠান যারা আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বায়োমেড ডায়াগনস্টিক। এই ক্ষেত্রে বলে রাখি, আমরা বেসরকারি অনেকগুলি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি পরীক্ষা করার জন্য এবং তাদের জন্য সরকার নির্ধারিত একটি ফিও আমরা নির্ধারণ করে দিয়েছি, যেটা হলো আন্তঃবিভাগ এবং বহির্বিভাগ নমুনা পরীক্ষার জন্য 3,500 টাকা এবং কোনো প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই ক্ষেত্রে তারা 1,000 টাকা নিতে পারবেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন এবং এ পর্যন্ত 5,602 জন। যে 22 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে একটু যাব। 22 জনের মধ্যে ঢাকা ডিভিশনে 10 জন, চট্টগ্রাম ডিভিশনে 8 জন, সিলেট ডিভিশনে 3 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন। ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা সিটিতে 8 জন, ঢাকার অন্যান্য জেলায় 1 জন, নারায়ণগঞ্জে 1 জন। চট্টগ্রামের 8 জনের মধ্যে চট্টগ্রাম শহরের 4 জন, কক্সবাজারে 1 জন এবং চাঁদপুরে 3 জন, ময়মনসিংহ শহরে 1 জন। সিলেট ডিভিশনে
সিলেট সিটি কর্পোরেশনে 1 জন এবং সিলেটের অন্যান্য জেলায় 2 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের হাসপাতালে মারা গেছেন 16 জন, বাড়িতে মারা গেছেন 5 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। বয়স বিশ্লেষণে সর্বাধিক 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন 10 জন, তাদের মধ্যে পুরুষ 9 জন, নারী 1 জন। 22 জনের মধ্যে পুরুষ 19 জন, নারী 3 জন। এবং এরপরে আমরা 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন। আগে বলেছি 51 থেকে 60 বছরের মধ্যে সর্বাধিক 10 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে নতুন করে এসেছেন 154 জন এবং ছাড় পেয়েছেন 73 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 3897 জন। এ পর্যন্ত 1966 জন আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। তাছাড়াও আরো প্রক্রিয়াধীন আছে অনেকগুলো আইসোলেশন শয্যা, তার মধ্যে ময়মনসিংহে 700 শয্যার প্রস্তুতি কাজ চলছে। ঢাকা মহানগরীতে আছে 7,250টি। ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 634টি। এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 4,032 জনকে আনা হয়েছে, ছাড় পেয়েছেন 2,591 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,55,534 জন ছিলেন এবং ছাড় পেয়েছেন 2,01,152 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 54,382 জন। আমাদের সারা দেশের সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 626টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। হটলাইনে আমরা ফোন গ্রহণ করে থাকি এবং গত 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 3,19,842টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 67,98,526টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,112 জন এবং গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়েছে আরো 31 জনের। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,206 জন চিকিৎসক এবং গত 24 ঘন্টায় বেড়েছে আরো 12 জন চিকিৎসক। সকল চিকিৎসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, তবে গত 24 ঘন্টায় বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে কোনো যাত্রী আসেন নাই, সেজন্য স্ক্রিনিং হয়নি। শুধুমাত্র স্থল বন্দরে 47 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং গত 24 ঘন্টায় এটি সর্বমোট 47 জন স্ক্রিনিং হয়েছে এবং এ পর্যন্ত স্ক্রিনিং 6,91,779 জন। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীটি আজকে বলিনি, আমরা আপডেট তথ্যটা এখনো পাইনি। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেটা আমাদের দিয়ে থাকেন কেন্দ্রীয় ঔষধ ভান্ডাগার থেকে, সেটা আমরা আজকে পাইনি, এই জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,450 জন। এ পর্যন্ত 1,56,211 জন। মৃত্যুবরণ করেছেন 191 জন এবং এ পর্যন্ত 4,971 জন। সারা বিশ্বে শনাক্ত হয়েছেন গত 24 ঘন্টা 57,804 জন এবং এ পর্যন্ত 47,89,205 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 2,621 জন এবং এ পর্যন্ত 3,18,789 জন। এই দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি নেওয়া হয়েছে সিচুয়েশন রিপোর্ট 20 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে। শেষ করবো আমরা তথ্য যাবার আগে আবারও সেই পুরনো কথা, আপনার সুস্থতা আপনার হাতে। আপনি যত বেশি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আপনি তত নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। নিজেকে সুরক্ষিত রাখুন, যা নিয়ম আমরা বলে থাকি। সব সময় মাস্ক ব্যবহার করুন, জনসমাবেশ জনসমাগম এড়িয়ে চলুন, বাড়িতেই থাকুন, পরিবারের সকলেই সহ বাড়িতে থাকুন। সব সময় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, প্রোটিনযুক্ত খাবার খান। যেই খাবারগুলো স্বাস্থ্য রোগ প্রতিরোধে সাহায্য করে সেগুলো খাবেন। তৈলাক্ত খাবার এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। বেশি করে তরল খাবার, বেশি করে পানি পান করুন। সামান্য জ্বর, কাশি, হাঁচি, সর্দি, গলা ব্যথা হলে
বাড়িতেই চিকিৎসা নিতে পারেন। এই জন্য আমাদের হটলাইন নাম্বারগুলোতে সবসময় আপনাদের জন্য উন্মুক্ত আছে, আপনারা ফোন করতে পারেন। তাছাড়াও আদা ও লবঙ্গ মিশ্রিত গরম পানি, কালোজিরা, মধু এইসব গরম পানি খেয়ে অনেকে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। আপনারা এগুলো করতে পারেন। সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানসিক মনোবল বজায় থাকবেন। বাড়িতে থাকতে হলে সুস্থ মানুষও অনেক সময় অসুস্থ বোধ করে, কিন্তু আমরা বাড়িতে থেকে কিভাবে আমাদের মনোবলকে চাঙ্গা রাখতে পারি সেই সব নিজেরাই খুঁজে বের করব। এবং আমার মনে হয় যে আপনারা সেই বিষয়গুলোর দিকে নিজেরাই খেয়াল দিবেন, বাড়ির শিশুদের দিকে, বয়োজ্যেষ্ঠদের দিকে খেয়াল রাখবেন। বাড়িতে গর্ভবতী মারা থাকলে তাদের দিকে বিশেষভাবে যত্ন নেবেন। বাড়িতে যদি ভিন্নভাবে সমর্থ মানুষ বা প্রতিবন্ধী মানুষ থাকে তাদের দিকেও খেয়াল রাখবেন, যেন তাদের কিভাবে এই স্বাস্থ্য নিয়মগুলো তারা মেনে চলতে পারে। তাছাড়াও আমাদের প্রত্যেকটির গাইডলাইন ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের www.dghs.gov.bd এবং www.corona.gov.bd। এই ওয়েবসাইটগুলিতে আমাদের প্রত্যেকটি গাইডলাইন দেওয়া আছে যে আমরা কোন অবস্থায় কিভাবে চলবো। আপনারা এই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। সবসময় সুস্থ থাকুন, মনোবল চাঙ্গা রাখুন, মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ছিলাম এতক্ষণ আমরা। এখন চলে যাচ্ছি অন্য খবরে। করোনার কারণে মধ্যপথে এসে লিগ বন্ধ হওয়ায় খেলোয়াড়দের মতোই হতাশ কোচ জেমিডে। তার মতে এমন সিদ্ধান্ত বিরূপ প্রভাব ফেলতে পারে জাতীয় দলের পারফরমেন্সে। তাই তো এই সময়ে ফুটবলারদের ফিটনেস নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ জেমিডের। Yeah, just my reaction to the BPL being cancelled. I think it's a really tough decision to make for everyone involved with the league. Players and coaches' health and safety have to come first, and at the moment that is the main priority, which is shown across the world that most countries are not ready to play. এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, সঙ্গে থাকুন সময়।